বিসমিল্লাহির রহমানির রহিম। মোবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের তৃতীয় বর্ষের মুসলিম প্রশাসনের ইতিহাস 570 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো করোনাকালে এটাই তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। অনেকদিন যাবত আমরা ক্লাসের বাইরে আছি করোনার জন্য। জানি না আমাদের এই জাতীয় দুর্যোগ কবে শেষ হবে, আবার কবে তোমাদের সাথে আমরা ক্লাসে সরাসরি সামনাসামনি মিলিত হতে পারবো। তো ঠিক আছে, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাক ইসলামী যুগে মক্কার শাসন ব্যবস্থা। প্রাক ইসলামী যুগ বলতে যেটাকে বলা হয় বা বোঝানো হয় সেটা হলো আইয়ামে জাহিলিয়া অথবা প্রি ইসলামিক এজ, যাকে আমরা বাংলায় বলতেছি প্রাক ইসলামী যুগ। প্রাক ইসলামী যুগে শাসন ব্যবস্থা মানে প্রাক ইসলামী যুগ বলতে যেমনটা বোঝানো হয় যে অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তো ঠিক এই কারণে যে ওই সময়কার শাসন ব্যবস্থা আসলে ততটা উন্নত ছিল না। কারণ মানুষজনের চিন্তা চেতনায়, মননে মগজে তাদের মধ্যে বর্বরতাই বেশি ছিল। যাই হোক, আমরা আজকে দেখব যে প্রাক ইসলামী যুগের আরবে বা মক্কায় যে শাসন ব্যবস্থা ছিল সেটা কেমন ছিল। আমরা দেখব যে প্রাক ইসলামী যুগে আরবে বা মক্কার জনগণ দুই শ্রেণীতে বিভক্ত ছিল। একটা শ্রেণী হলো মরুবাসী বেদুইন, আরেকটা শ্রেণী হলো শহরবাসী আরব। এবং অবস্থানগত কারণে বা জীবনযাত্রার কারণে এই দুই শ্রেণীর আরবের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান ছিল। তারপরেও আমরা দেখব যে ওই সময় আরবে একটা শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল। আমরা আজকে সেটার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এক নম্বর যদি আমরা কথা বলতে যাই, আমরা দেখব যে আরবে তৎকালীন সময়ে মক্কায় গোত্রভিত্তিক প্রতিষ্ঠান ছিল। অর্থাৎ ওই সময় মক্কায় অসংখ্য গোত্র ছিল এবং গোত্রীয় শাসন ব্যবস্থাই ছিল আরব জীবনের মূল ভিত্তি। আরবে কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না, কেন্দ্রীয় সরকার ছিল না। সমগ্র আরবে এবং মক্কার সব জায়গায় মানুষজন বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল এবং গোত্রটাই আরব জীবনের মূল ভিত্তি ছিল। দুই নম্বর বিষয় হলো শেখ বা দলপতি। প্রতিটা গোত্রে একজন করে শেখ বা দলপতি থাকতেন, যিনি বয়স, বুদ্ধিমত্তা, সাহস, শক্তি, সম্পদ, আভিজাত্য ইত্যাদির ভিত্তিতে গোত্রপতি বা শেখ নির্বাচিত হতেন। এখানেও আমরা দেখব যে গোত্রীয় লোকজন মোটামুটি গণতান্ত্রিক পন্থায়, কিন্তু এইসব গুণাবলী বা যোগ্যতার ভিত্তিতে একজনকে শেখ নিয়োগ করতেন এবং শেখ হলেন ওই সংশ্লিষ্ট গোত্রের প্রধান ব্যক্তি। শেখ যা বলবেন গোত্রীয় লোকজন সেই নির্দেশ বা কথা অক্ষরে অক্ষরে পালন করত। এটাকে আমরা বলতে পারি শেখের শাসন বা শেখের শাসন পদ্ধতি। কোনো পরিবার থেকে যদি একজন মানে কোনো ব্যক্তি বা একই পরিবারের একাধিক ব্যক্তি পরপর 4 বার শেখ হওয়ার গৌরব অর্জন করতেন, তাহলে সেটাকে আরব জীবনে অসাধারণ কৃতিত্ব বলে ধরে নেওয়া হতো। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব যে গোত্রপ্রীতি। মক্কায় অসংখ্য গোত্র ছিল এবং গোত্রের লোকজন, সংশ্লিষ্ট গোত্রের লোকজন তাদের গোত্রকে ভালোবাসত এবং এই গোত্রপ্রীতির কারণেও অনেক সময় এক গোত্রের সাথে আরেক গোত্রের দ্বন্দ্ব, সংঘাত ইত্যাদি লেগে যেত। এবং গোত্রীয় স্বাধীনতা, গোত্রের সম্মান রক্ষার্থে তৎকালীন মক্কা বা আরবের লোকেরা যা খুশি তাই করতে পারত। গোত্রের সম্মানটা তাদের কাছে একটা মুখ্য বিষয় ছিল। এরপরে আমরা যদি কথা বলি যে গোত্রীয় কলহ, যেহেতু ওই সময়টাই ছিল বর্বরতার যুগ বা অজ্ঞতার যুগ, তারা বিভিন্ন সময়ে
ছোটখাটো বিষয় নিয়ে বিভিন্ন কলহ বা দ্বন্দ্বে লিপ্ত হতো। এই কলহ বা দ্বন্দ্বের মূল বিষয় ছিল তোমাদের যে চারণভূমি, যেখানে গবাদি পশুকে ঘাস খাওয়ানো হয়, তারপরে পানির নহর। আমরা সবাই জানি যে আরব দেশ মরুভূমির দেশ, সেখানে পানির স্বল্পতা আছে। তো যদি কোথাও পানির নহর বা ঝর্ণাধারা পাওয়া যেত, এটার মালিকানা নিয়ে বা এটার সত্ত্ব কে নেবে, এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত লেগে যেত। তারপরে হচ্ছে গবাদি পশু গবাদি পশু নিয়েও তাদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব সংঘাত লেগে যেত। এবং এভাবে আমরা দেখব যে গোত্রে গোত্রে বিভিন্ন সময়ে এইসব ছোটখাটো বিষয় নিয়েই ঝগড়া লাগতো, এবং সেই ঝগড়া দীর্ঘদিন চলত। এবং ঐতিহাসিক গিবন বলছেন যে আরবে এরকম ছোটখাটো বিষয় নিয়েও যদি কোনো ঝগড়া লেগে যেত, সেটা বছরের পর বছর, মাসের পর মাস দীর্ঘস্থায়ী হতো। এবং ঐতিহাসিক গিবন সাহেবের মতে তৎকালীন সময়ে প্রায় 1700 যুদ্ধ সংঘটিত হয়েছিল বলে জানা যায়। তো এই ছিল আরবের তৎকালীন অবস্থা এবং আরবের গোত্রীয় ব্যবস্থা। তারপরে যদি আমরা মক্কার পৌর ব্যবস্থার দিকে তাকাই, তাহলে দেখব যে মক্কার যে পৌর ব্যবস্থাটা বা পৌর প্রশাসন, এটা মূলত গড়েই উঠেছিল পবিত্র হজকে কেন্দ্র করে। এই হজকে কেন্দ্র করে মক্কার যারা কর্তৃত্ব করতেন, তারা এই পৌর ব্যবস্থাকে 5টি ভাগে ভাগ করেছিলেন। তার মধ্যে হলো এক নম্বর হলো কাবাঘর আবৃতকরণ, অর্থাৎ কাবাঘরের চতুর্দিকে কাপড় দিয়ে ঢেকে দেয়া, যেটা কালো কাপড় দিয়ে ঢাকা থাকে। 2 নম্বর হচ্ছে পবিত্র জমজম কূপের পানি উত্তোলন করা এবং হাজী সাহেবদেরকে, যারা হজ করতে আসবেন, তাদের খেদমতে সেই পানি বিতরণ করা, খাওয়ার জন্য, ওজুর জন্য, বিভিন্ন কাজের জন্য। 3 নম্বর হচ্ছে যারা হজ করতে মক্কায় আসবেন, তাদেরকে অভ্যর্থনা বা রিসিপশন জানানো, এটাও একটা সম্মানিত কাজ ছিল। 4 নম্বর হচ্ছে শুরার সদস্যপদ লাভ, মজলিসে শুরার সদস্যপদ লাভ। 5 নম্বর হলো পতাকা উত্তোলন। তো এই কাজগুলো আমরা দেখব যে পৌর ব্যবস্থার আওতাধীন ছিল, এবং এটা মূলত কাবাঘর এবং হজকে কেন্দ্র করেই করা হতো। আমরা যদি শাসন ব্যবস্থার দিকে যাই, যেটা আমাদের আজকের মূল উপজীব্য বিষয়, যে শাসনের ক্ষেত্রে আরব সমাজে, যদিও আমরা এটাকে আইয়ামে জাহিলিয়া বলতেছি, কিন্তু এখানে আমরা দেখব যে বিচার ব্যবস্থা বা শাসন ব্যবস্থার ক্ষেত্রে তারা যথেষ্ট কঠোর ছিল। যদিও তাদের শাসন ব্যবস্থাটা কোনো সুশৃঙ্খল ছিল না, শাসন ব্যবস্থা গোত্রের উপর নির্ভরশীল ছিল, এবং এটার জন্য সুসংঘবদ্ধ বা সুশৃঙ্খল কোনো নীতি ছিল না। গোত্রের অন্তর্গত কাউস বা পরিবার প্রধানের সিদ্ধান্তই এখানে মানা হতো, কিন্তু বিচার ব্যবস্থার ক্ষেত্রে আরবরা যথেষ্ট কঠোরতার পরিচয় দিয়েছেন। মক্কায় তথা সমগ্র আরবে বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা কঠোর নিয়ম প্রচলিত ছিল, সেটা হলো খুনের বদলা খুন। অর্থাৎ একজনকে যে পরিমাণ ক্ষতি করা হয়েছে, তার জন্য সেই পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ যদি কেউ কাউকে খুন করে থাকে, তাহলে ওই ব্যক্তিকে বা সংশ্লিষ্ট ব্যক্তিকে তাকে খুনের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এছাড়া আরেকটা বিষয় প্রচলিত ছিল, সেটা হলো রক্তমূল্য, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ব্লাড মানি। আরবে এটা একটা বহুল প্রচলিত নিয়ম, যে যদি কেউ কাউকে খুন করে এবং যে ব্যক্তি খুন হয়ে গেলেন, তার পরিবারের লোকেরা যদি কোনো আর্থিক মূল্যের বিনিময়ে, সেটা টাকার বিনিময়ে হতে পারে বা উটের বিনিময়ে হতে পারে বা কোনো স্বর্ণ মুদ্রার বিনিময়ে হতে পারে, যদি সেই সংশ্লিষ্ট ব্যক্তির পরিবার বা তার গোত্র তাকে মাফ করে দেন, তাহলে সেটাও এক ধরনের মাফ হয়ে যেত, এবং এটাকে বলা হচ্ছে রক্তমূল্য। কিন্তু এটার জন্য অনেক উচ্চ মূল্য দিতে হতো। তো এখানে আমরা দেখবো যে আরব সমাজে যতই বিশৃঙ্খলা থাকুক, অথবা অনাচার, অবিচার, বেবিচার যাই থাকুক না কেন, বিচার ব্যবস্থার ক্ষেত্রে তারা অত্যন্ত কঠোর ছিলেন, এবং এখানে তাদের যে বিচারের মূল কথা, সেটা হলো খুনের বদলা খুন। এটা ওনারা যথার্থভাবেই মেনে চলতেন। তারপরে আমরা দেখব যে গোত্রের অভ্যন্তরীণ কলহ।
গোত্রের মধ্যে মাঝে মাঝেই গোত্রীয় লোকদের মধ্যেই কোনো বিষয় নিয়ে মতানৈক্য হতো, ঝগড়া হতো, বিবাদ হতো। তো সেখানে একজন ব্যক্তিকে নিয়োগ করা হতো উভয় পক্ষের সম্মতিতে। উভয় পক্ষ যাকে মানবেন তার সম্মতিতে বিচারটা বা সালিশটা হবে, এবং যিনি এই বিচারটা করতেন তাকে বলা হচ্ছে হাকাম। এই হাকাম উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য থাকতেন এবং হাকাম যে রায় দিতেন সেটা উভয় পক্ষই মেনে নিতেন। কিন্তু যখন কোনো গোত্রে গোত্রে সংঘাত হতো, সেটাকে আমরা বলছি আন্তঃগোত্রীয় কলহ, অর্থাৎ এক গোত্রের সাথে আরেক গোত্রের ঝগড়া, বিবাদ বা মনোমালিন্য, সেই ক্ষেত্রে এই দুই গোত্রের বাইরে অর্থাৎ তৃতীয় কোনো গোত্র থেকে একজনকে বিচারক নিয়োগ করা হতো, এবং এই বিচার করার আগে উভয় পক্ষ থেকে কিছু অর্থ জামানত হিসেবে রাখা হতো বিচার না মানার শাস্তি স্বরূপ। তো তৃতীয় পক্ষের ব্যক্তি যে রায় দিতেন সেই রায়টা উভয় পক্ষই মেনে নিতে বাধ্য থাকতেন। এইভাবে আরব সমাজে আমরা দেখবো যে তারা বিচার ব্যবস্থাটাকে মোটামুটি একটা গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। এরপরে যদি আমরা দেখি যে শান্তি সংঘ, আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুসা আসলাম উনি যখন ছোট ছিলেন, নবুয়তপ্রাপ্ত হন নাই তখন কুরাইশ এবং হাওয়াযিন দুই গোত্রের মধ্যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল এবং সেখানে অনেক লোক মারা গিয়েছিলেন। এবং এই ঘটনাটা আমাদের নবী মুসা আসলামের কোমল হৃদয়ে অত্যন্ত গভীর রেখাপাত করে, এবং উনি এই ধরনের যুদ্ধ বন্ধ করার জন্য ওনার সমবয়সী কয়েকজন যুবককে নিয়ে আরবে একটা সমিতি গঠন করেন, যার নাম হলো হিলফুল ফুজুল, বাংলা অর্থ হলো শান্তি সংঘ। শান্তি সংঘের মূলত উদ্দেশ্যই ছিল যে এরকম মারামারি কাটাকাটি বন্ধ করা বা কারোর উপরে জুলুম অত্যাচার হতে থাকলে সেটাকে বন্ধ করা, বাধা দেওয়া। তো এটা হলো আরবের ইতিহাসে সর্বপ্রথম অলাভজনক একটা স্বেচ্ছাসেবী সংগঠন, যেটা হয়েছিল আমাদের মহানবী হযরত মুসা আসলামের নেতৃত্বে, যার নাম হলো হিলফুল ফুজুল। তো এরপরে আমরা দেখব যে আরবের সামরিক সংগঠন। তৎকালীন সময়ে আরবে সামরিক সংগঠন মোটেও সুশৃঙ্খল ছিল না। এখন যেমন সেনাবাহিনী থাকে, বিভিন্ন আগ্নেয়াস্ত্র বা বিভিন্ন প্রস্তুতি থাকে, ওই ধরনের কোনো ব্যবস্থাই ওই সময় ছিল না। শুধুমাত্র তাদের কি ছিল? তীর, তরবারি, বর্ষা, উট, ঘোড়া এবং বর্ম, অর্থাৎ যে জিনিসগুলি না হলেই নয় একটা যুদ্ধ পরিচালনা করার জন্য, সেগুলি তাদের ছিল। যেহেতু তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, সেজন্য তাদের কাছে তেমন কোনো সামরিক প্রস্তুতিও তাদের ছিল না। শুধুমাত্র তীর, তরবারি, বর্ষা আর যুদ্ধে গমনের জন্য উট, ঘোড়া এবং দেহ রক্ষার জন্য একটা মেটাল বা কোনো ধাতব পদার্থের তৈরি বর্ম তারা ব্যবহার করতেন, ইত্যাদি ছিল তাদের সামরিক প্রস্তুতি। মক্কা নগরীর কথা বললে আমরা বলবো যে মক্কা নগরীকে শাসন করার জন্য বা পরিচালনা করার জন্য একটা পরিষদ ছিল, যাকে বলা হতো আলমালা। আলমালার মাধ্যমেই মক্কা নগরী পরিচালিত হতো এবং তারাই সুশৃঙ্খলভাবে নগরীকে পরিচালনা করতেন। এরপরে আমরা দেখব যে মক্কায় আরেকটা বিষয় ছিল নাগরিক সভা, অর্থাৎ গণ্যমান্য ব্যক্তিরা যারা আছেন তাদেরকে নিয়ে দার আল নাদোয়ায় বৈঠক বসতো এবং সেখানে বিভিন্ন দৈনন্দিন বিষয় নিয়ে পরামর্শ, বিভিন্ন অসুবিধা থাকলে সেটা সমাধান করার চেষ্টা করা হতো। এটা ছিল মোটামুটি আরব জীবনের একটা অংশ। বাণিজ্য চুক্তি, আমরা দেখব যে আরবরা যদিও মারামারি কাটাকাটি করত, তারা মূলত বণিক জাতি, তারা বিভিন্ন দেশে ব্যবসা করতেন এবং সেই জন্য আমরা দেখতে পাবো যে ইয়েমেন, নজদ এবং হিরা এইসব এলাকার সাথে তাদের একটা বাণিজ্যিক চুক্তি ছিল এবং সেই চুক্তির আওতায় তারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করত। বাণিজ্য কেন্দ্র, আরবের মক্কা ছিল একটা বাণিজ্য কেন্দ্র এবং তারা এখানে একটা অভিনব ব্যবস্থা চালু করেছিলেন এবং সেই ব্যবস্থার মাধ্যমে তারা যখন কোথাও ব্যবসায়িক বা বাণিজ্য কাফেলা নিয়ে গমন করতেন, তখন সেখানে সমস্ত ব্যবসায়ীদের ছোট বড় যার যেই পণ্য সামগ্রী আছে সেগুলি একত্রিত করে একটা জায়গায় নিয়ে যাওয়া হতো এবং সেখানে বিক্রি করা হতো কোনো বাণিজ্য কেন্দ্রে গিয়ে।
বিক্রি করার পরে সেখান থেকে যে লাভ আসতো, মুনাফা হতো, সেটা এই সবার কাছে সমহারে বন্টন করে দেওয়া হতো। এটা ছিল আরো একটা অভিনব পদ্ধতি, যেটা অনুসরণ করার মতো। তো সবশেষে আমরা দেখব যে মক্কার শাসনতান্ত্রিক কাঠামো যদিও সর্বোৎকৃষ্ট মানের ছিল না, তারপরেও এটা ছিল মোটামুটি একটা বৈশিষ্ট্যপূর্ণ কাঠামো। সেখানে আমরা প্রথমেই বলতেছি যে এটা ছিল প্রাক ইসলামী যুগ, যার বাংলা অর্থ বলতেছি আমরা অন্ধকার যুগ, আরবিতে বলা হচ্ছে আইয়ামে জাহিলিয়া। তো যেই যুগে মানুষ অজ্ঞ ছিল, বর্বর ছিল, নিরক্ষর ছিল, তাদের কাছে এর চেয়ে বেশি ভালো কিছু আশা করা যায় না। কিন্তু আমরা দেখব যে বিচারের ক্ষেত্রে বা গোত্রীয় ব্যবস্থার ক্ষেত্রে তারা যথেষ্ট কঠোর ছিলেন এবং সেটা তারা মেনে চলার চেষ্টা করতেন। তো আমি প্রথমেই বললাম যে মক্কার শাসনতান্ত্রিক কাঠামো যদি সর্বোৎকৃষ্ট মানের ছিল না, তারপরেও সেখানে বিভিন্ন বৈশিষ্ট্য ছিল এবং গণতান্ত্রিক কাঠামো আর বিচার ব্যবস্থা তার মধ্যে উল্লেখযোগ্য ছিল। একটা অনুন্নত দেশ, যখন নাকি তারা অজ্ঞ ছিল, বর্বর ছিল, তাদের সময়ের জন্য এটা হয়তো মানানসই ছিল, কিন্তু যুগের সাথে এটা আসলে তাল মিলিয়ে চলার মতো ছিল না, যার ফলে যুগের পরিবর্তনের সাথে সাথে আরবেরও সেই বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থাগুলিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। তো আমরা আজকে জানলাম যে প্রাক ইসলামী যুগের মক্কার শাসন ব্যবস্থাটা কেমন ছিল। তো সেখানে মূল যে বিষয়গুলি পাওয়া যায় সেটা হলো যে এখানে গোত্রীয় ব্যবস্থা ছিল এবং গোত্রীয় ব্যবস্থার মাধ্যমেই আরবে তাদের শাসন ব্যবস্থাটা পরিচালিত হতো। আর মক্কায় হজ কেন্দ্রিক একটা পৌর ব্যবস্থা ছিল। আর সবচেয়ে মূল্যবান বিষয় হলো যে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই তারা শেখ নির্বাচন করতেন, অর্থাৎ শেখ মানে তাদের নেতা, গোত্রীয় নেতা। আর বিচার ব্যবস্থার ক্ষেত্রে তারা ছিলেন অত্যন্ত কঠোর। খুনের বদলা খুন, দাঁতের বদলা দাঁত, চোখের বদলা চোখ, অর্থাৎ সমপরিমাণ শাস্তি অথবা ক্ষতিপূরণ। এই ছিল মোটামুটি তাদের শাসন ব্যবস্থার একটা অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে অন্য কোনো নতুন বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তোমরা সবাই ভালো থাকো, দোয়া করি।